আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। তলোয়ার নয়, চিন্তা শক্তি দিয়ে বিশ্বকে বদলে দিতে প্রধান উপদেষ্টার আহ্বান। ৩-০ তত্ত্বের বাস্তবায়নে ইতিবাচক পরিবর্তনের তাগিদ। যে কোনো মূল্যে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে বললেন তারেক রহমান। ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের জনগণের কাছে যাওয়ার আহ্বান। কাশ্মীরে জঙ্গি হামলার জবাবে পাকিস্তানের সাথে ভারতের পানি চুক্তি স্থগিত। পানি প্রবাহে বাধাকে যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে, ইসলামাবাদের ঘোষণা। যশোর সদর উপজেলার রূপদিয়ায় লাউ গাছের গোড়ায় শত শত লাউ। বিস্ময়কর খবরে দূর দূরান্ত থেকে কৌতূহলী মানুষের ভিড়। শিল্প কারখানার দূষণ ও মানবসৃষ্ট নানা কারণে হুমকির মুখে সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চল বারৈয়াঢালা। পর্যটকদের অন্যতম আকর্ষণটি রক্ষার আহ্বান। এবং চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াডে এনামুল বিজয় ও তানভীরের সুযোগ। খেলবেন না পেসার নাহিদ রানা। এছাড়া নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে যুক্তরাজ্যে রোবোটিক ডিভাইস ব্যবহার করে দ্রুত ক্যান্সার শনাক্তের খবর। Primacy inbuilt. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, তলোয়ার দিয়ে পৃথিবী পরিবর্তন করা যাবে না, চিন্তা শক্তি দিয়ে পৃথিবীর পরিবর্তন সম্ভব। তিনি আরও বলেন, বর্তমান প্রজন্ম হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম। ৩-০ তত্ত্ব দিয়ে সারা পৃথিবীর ইতিবাচক পরিবর্তন করতে পারবে তারা। মোস্তফা মল্লিক জানাচ্ছেন। শীর্ষ 10টি ধনী দেশের একটি কাতার। দোহায় আর্থনা সম্মেলনের ফাঁকে কাতার এবং বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বিশ্বের শীর্ষ উৎপাদনকারী দেশগুলোর মধ্যে একটি হতে চায় বাংলাদেশ। কাতারে খ্যাতনামা বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকে এমন বার্তা আগেই দিয়েছেন অধ্যাপক ইউনুস। বৃহস্পতিবার রূপান্তরশীল বিশ্বে যুব নেতৃত্বে শক্তিশালীকরণ অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে একান্ত আলাপচারিতা শীর্ষক অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা। কাতার বিশ্ববিদ্যালয়ে ৩-০ তত্ত্বের উপর আয়োজিত অনুষ্ঠানে একক বক্তা ছিলেন অধ্যাপক ইউনুস। তরুণদের মেধাকে কাজে লাগাতে হবে। পরিবর্তনের জন্য চিন্তা করা বাদ দেয়া যাবে না। নিজের জন্য চিন্তা করতে হবে, রাষ্ট্রের জন্য চিন্তা করুন। চিন্তা করাটা একটা ক্ষমতা, এই ক্ষমতাই তরুণদের পরিবর্তন করবে। যে কোনো চাকরি ভুল ধারণা। ভালো বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে সবাই ভালো চাকরি চায়। চাকরির পরে পদোন্নতি। চাকরিতে পদোন্নতি হচ্ছে একটা ফাঁদ। অথচ আপনি একজন মানুষ, আপনি পৃথিবীকে পরিবর্তন করতে পারেন। তলোয়ার দিয়ে পৃথিবী পরিবর্তন হবে না, পৃথিবী পরিবর্তন হবে চিন্তা শক্তি দিয়ে। চাকরির পেছনে না ঘুরতে তরুণদের প্রতি আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনুস বলেন, জীবনটা খুব ছোট, সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের সঙ্গে কাতারের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য দেশটির প্রধানমন্ত্রী তার এক ঘনিষ্ঠ সহযোগীকে মনোনীত করেছেন। কাতার সরকার জানিয়েছে, বাংলাদেশের বর্তমান নেতৃত্বের প্রতি কাতারের পূর্ণ সমর্থন রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
কাতারের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনুসকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। প্রধান উপদেষ্টা দেশের তরুণ জনগোষ্ঠীর সমৃদ্ধ ভবিষ্যতের জন্য কাতারের সহায়তা আশা করেন। তিনি বলেন, আমাদের তরুণদের স্বপ্নের দেশ গড়ে তোলার জন্য কাতারের সমর্থন প্রয়োজন। প্রধান উপদেষ্টা বাংলাদেশে অবস্থান করা রোহিঙ্গারা যাতে করে দ্রুত নিজ দেশে যেতে পারে সেজন্য কাতারের সমর্থন চান। দুই নেতা গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের সমর্থনের প্রশংসা করেন কাতারের প্রধানমন্ত্রী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত 15 বছর নির্যাতিত ও জুলাই আগস্টে নিহতদের বলিদান নষ্ট হতে দেওয়া যাবে না। যে কোনো মূল্যে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। রংপুর বিভাগের বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, 31 দফা বাস্তবায়ন করতে হলে, ভোট বাড়াতে হলে জনগণের কাছে যেতে হবে। রাহুল রায় জানাচ্ছেন। রাষ্ট্রকাঠামো বিনির্মাণে 31 দফা নিয়ে সারা দেশেই কর্মশালা করছে বিএনপি। রংপুর বিভাগের তৃতীয় ও শেষ দিন কর্মশালা ছিল ঠাকুরগাঁও, দিনাজপুর ও পঞ্চগড় জেলার নেতাদের নিয়ে। যথারীতি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের প্রশ্নের উত্তর দেওয়ার পর বক্তব্য রাখেন তিনি। বিগত 15 বছর ধরে গণতন্ত্রের প্রতিষ্ঠা, যেই সংগ্রামের জন্য আমাদের বহু নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, বহু নেতাকর্মী আমাদের আজকে পঙ্গুত্ব বরণ করেছে, তাদের এই বলিদানকে কোনোভাবে বৃথা দিতে যাওয়া যাবে না। জুলাই আগস্টের আন্দোলনে আমরা দেখেছি সেই পলাতক স্বৈরাচারের নির্বিচার অত্যাচারের কারণে এই দেশে 100-র মতন শিশুকে হত্যা করা হয়েছে। এই শিশুগুলোর বলিদান কেন? শুধুমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হবে। বাংলাদেশে যে কোনো মূল্যে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। যে কোনো মূল্যে জনগণের পাশে থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ভোট যদি আপনার পক্ষে আনতে হয়, আপনাকে জনগণের কাছে যেতে হবে। আপনাকে যদি জয়ী হতে হয়, আপনাকে জনগণের কাছে যেতে হবে। আপনার সংস্কার কার্যক্রমকে যদি আপনার চলমান রাখতে হয়, বাস্তবায়ন করতে হয়, আপনাকে জনগণের কাছে যেতে হবে। অর্থাৎ জনগণ ছাড়া কোনো উপায় নেই আমাদের, এটি মনে রাখতে হবে। আপনি নেতা, জনগণ না থাকলে আপনি নেতা, জনগণ না থাকলে আপনি কিসের নেতা, কেমন নেতা আপনি? তারেক রহমান বলেন, বিএনপি সবসময় সংস্কারকে অগ্রাধিকার দেয়। 31 দফায় রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে সংস্কারের পরিকল্পনা দেওয়া হয়েছে। রাহুল রায়, চ্যানেল আই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলা শুধু ভারতীয় নাগরিকদের হত্যা নয়, এটি গোটা ভারতের আত্মার উপর আঘাত। এই হামলার কঠোর জবাব ভারত দেবে বলেও জানান তিনি। হামলার ঘটনায় পাকিস্তানের সাথে পানি চুক্তি স্থগিত, পাকিস্তানি নিরাপত্তা উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা ও কূটনীতিক কমানো সহ 5টি পদক্ষেপ নিয়েছে ভারত। পাকিস্তানিদের জন্য সার্ক ভিসাও বাতিল করা হয়েছে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত হলে সেটিকে ভারত পাকিস্তান যুদ্ধ হিসেবেই দেখা হবে। সুদীপ্তা মাহমুদ জানাচ্ছেন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার ঘটনায় বিচারের দাবিতে ভারত জুড়ে বিক্ষোভ। বিহারে এক জনসভায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কাশ্মীরে হামলা ভারতের আত্মার ওপর আঘাত। হামলার মদতদাতা ও হামলাকারীদের খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দেন নরেন্দ্র মোদী। पूरा देश व्यथित है, कोटि कोटि देशवासी दुखी हैं। सभी पीड़ित परिवारों के इस दुख में पूरा देश उनके साथ खड़ा है। এই হামলার ঘটনায় ভারত পাকিস্তান সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। ইসলামাবাদকে কড়া বার্তা দিয়ে বুধবার মধ্যরাতে নয়াদিল্লিতে তলব করা হয় পাকিস্তানের অন্যতম শীর্ষ কূটনীতিক সাদ আহমেদ ওয়ারাইজকে। নয়াদিল্লির পাকিস্তান দূতাবাসে থাকা সে দেশের প্রতিরক্ষা উপদেষ্টা, নৌ উপদেষ্টা, বায়ু উপদেষ্টাকে অবাঞ্ছিত ঘোষণা করে দিল্লি। তাদেরকে 1 সপ্তাহের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়। দু দেশের হাই কমিশনে কর্মকর্তাদের সংখ্যা 55 থেকে কমিয়ে 30 করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সীমান্ত চৌকি বন্ধ ও দূতাবাসে কর্মীর সংখ্যা কমানোর পাশাপাশি পাকিস্তানিদের ভারতে আসাও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। সে কারণে সব পাকিস্তানির জন্য সার্ক ভিসা বাতিল করার কথা জানানো হয়েছে।
এই ভিসায় যারা ভারতে রয়েছেন তাদের ফেরত যাওয়ার জন্য 48 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। এছাড়া আটারি ওয়াগা সীমান্ত বুধবার থেকেই বন্ধ হয়ে গেছে। ভারতের নানা বিধিনিষেধ আরোপের পর বৈঠকে বসে পাকিস্তান কর্তৃপক্ষ। উচ্চ পর্যায়ের বৈঠকে ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য চুক্তি স্থগিত করেছে পাকিস্তান। পাশাপাশি ভারতকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না বলেও বৈঠক শেষে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের দিকে পানি প্রবাহে ভারত বাধা দিলে সেটিকে যুদ্ধ হিসেবে দেখা হবে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, জাতীয় নির্বাচনের আগে আশু বাস্তবায়নযোগ্য ও ইসির ক্ষমতার মধ্যে রয়েছে এমন কাজগুলো সম্পন্ন করবে নির্বাচন কমিশন। বৈঠক শেষে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার বলেছেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বাংলাদেশের পাশে থাকতে চায় তার দেশ। নাজিব বেগ জানাচ্ছেন। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ইসিতে আসেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রাইল। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সাথে প্রায় 1 ঘন্টার বৈঠকে আলোচনা হয় আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে। পরে বৈঠক নিয়ে কথা বলেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার। Bangladesh is going through as it moves towards open, free and fair elections. Australia বাংলাদেশ সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা এই প্রক্রিয়ায় পাশে থাকতে চাই, নির্বাচন কমিশনকে সহায়তা দিতে চাই। নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইসির অবস্থান তুলে ধরেন সিইসি। আমরা যেগুলো আশু আছে, যেগুলো ইমার্জেন্সি আমরা করে ফেলতে পারবো, সেগুলো ইলেকশনের আগে যেগুলো করা সম্ভব, যেগুলো প্রয়োজন সেগুলো আমরা করব। ঐক্যমত্য কমিশন থেকে তো ওনারাই বলবো দিবেন যে কখন কিভাবে কি করবেন, এটা আমাদের হাতে নাই। সুতরাং আমরা অনেকগুলো যেগুলো রাজনৈতিক বিষয় আছে, যেগুলোতে রাজনীতি ইনভলভ আছে, এটা ওনারা করে আমাদের সিদ্ধান্ত আমরা তখন জানবো। এটা নিয়ে কী দেন, কী ধরনের দেন আমরা তো আর জানি না। সুষ্ঠু নির্বাচনে কি কি সংস্কার হচ্ছে হাই কমিশনার তা জানতে চেয়েছেন বলে জানান সিইসি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় পাওয়ার পর গেজেটের ব্যাপারে জানতে সিইসি এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইশরাক হোসেন। পরে ব্রিফিংয়ে ইশরাক হোসেন জানান, গত 15 এপ্রিল রায়ের কপি পেয়েছে নির্বাচন কমিশন। কপি পাওয়ার পর থেকে 10 কার্যদিবসের মধ্যে গেজেট প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসেবে আগামী মঙ্গলবারের সময় শেষ হবে। এই সময় ইশরাক হোসেন বলেন, আইন মেনে তিনি নির্ধারিত সময়ের মধ্যে মামলার আবেদন করেছিলেন। প্রচলিত আইন রয়েছে, স্থানীয় সরকারের যে আইন রয়েছে, প্রত্যেকটি স্টেপ ফলো করে এবং আদালতের কোর্টে এটা হিয়ারিং করে সাক্ষী শুনানি সহ সমস্ত যাবতীয় কিছু সম্পূর্ণ আইনসিদ্ধভাবে করা হয়েছে। যে রায়ের কপিতে লেখা আছে, এটা কমিশনে পৌঁছানোর পরে 10 দিনের মধ্যে গ্যাজেটটি প্রকাশ করতে হবে এবং 15 তারিখে আমরা এই রায় যে ফাইলটি আমরা ইলেকশন কমিশনে জমা দিয়েছিলাম। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর ফারুক হোসেন বলেছেন, সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে উপাচার্য ও উপ উপাচার্যের অব্যাহতির সিদ্ধান্তে ন্যায় বিচারের পরাজয় হয়েছে। শিক্ষক সমিতির পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, যে শিক্ষার্থীরা রাজনীতিমুক্ত ক্যাম্পাসের কথা বলে আন্দোলন করছে, তারাই অন্ধকার রাজনীতির করাল গ্রাসে বন্দী। শিক্ষা উপদেষ্টা মহোদয় সহ তার প্রেরিত প্রতিনিধি দলও এক্ষেত্রে অসহায়ত্ব প্রকাশ করেছেন। ফলে সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে ভাইস চ্যান্সেলর ও প্রো ভাইস চ্যান্সেলরের অব্যাহতি সিদ্ধান্তে মূলত ন্যায় বিচারের পরাজয় হয়েছে। গৌরবান্বিত জুলাই গণ অভ্যুত্থানের দীর্ঘ 8 মাস পরেও যদি শিক্ষা প্রতিষ্ঠানে এহেন কার্যক্রম চলতে থাকে, তা শুধু বিশ্ববিদ্যালয় নয়, সমগ্র বাংলাদেশের রাষ্ট্রীয় শৃঙ্খলা ভেঙে ফেলতে পারে, জানিয়ে শিক্ষক সমিতি উদ্বেগ প্রকাশ করছে।
কক্সবাজারের নদী, বনভূমি ও সি বিচ থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদে হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। বাঁকখালী নদীর দখল দূষণে হতাশা জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এই দুই উপদেষ্টা। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে বরাদ্দ নেওয়া কক্সবাজারের 12,000 একর বনভূমি বন বিভাগকে ফিরিয়ে দেওয়া হবে বলেও জানান তারা। সরোয়ার আজম মানিক জানাচ্ছেন। ভয়াবহ দূষণে অস্তিত্ব সংকটে কক্সবাজারের অর্থনীতির প্রাণ প্রবাহ খ্যাত ঐতিহ্যবাহী বাঁকখালী নদী। বছরের পর বছর ধরে নদীর পাড়ে গড়ে উঠেছে বর্জ্যের পাহাড়। ভেড়াবন ধ্বংস করে নির্মাণ করা হয়েছে 1000-এর বেশি অবৈধ স্থাপনা। এতে হুমকিতে পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য। পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে উপদেষ্টারা জানান, প্রাণ প্রকৃতি রক্ষায় সমুদ্র সৈকত, বাঁকখালী নদী ও প্যারাবন দখলদারদের উচ্ছেদে কঠোর হবে সরকার। 12,000 একর বনভূমি সরকারের সিদ্ধান্ত হয়েছে তথাকথিত উন্নয়ন প্রকল্প থেকে বা ব্যক্তির সাথে ব্যবহার থেকে বন বিভাগকে দিয়ে দেওয়া হবে। বাঁকখালীকে দখল দূষণ মুক্ত করা, তারা ফোরশোরকে নিয়ে নেবে এবং অবৈধ দখল যত তাড়াতাড়ি সম্ভব তারা উচ্ছেদ করবে। কক্সবাজারের সি বিচ আজকেও সেটা দেখতে গেলাম, ওইখানে যেভাবে করে নির্মাণ কাজ চলছে, এটা যদি লাগাম টেনে না ধরা হয় তাহলে সাধারণ মানুষের সি বিচ কিন্তু ব্যক্তির সি বিচ বা প্রতিষ্ঠানের সি বিচ হয়ে যাবে। এটা হতে দেওয়া যাবে। কক্সবাজার নদী বন্দর নির্মাণ বিষয়েও কথা বলেন নৌ পরিবহন উপদেষ্টা। যে সমস্ত ফোরশোর এলাকা আইডেন্টিফাই করা হয়েছে সেগুলোকে আমরা খালি করাবো। ভালো হচ্ছে যারা দখল করেছেন তারা নিজেরা সরে যান, যদি বিল্ডিংও পাকা করে থাকে সেটাও ভেঙে দিতে হবে। অবৈধ দখল এখানে মুক্ত করা হবে, সেটার জন্য যা করা প্রয়োজন এই গভর্নমেন্ট তাই করবে। পরে কক্সবাজার মহেশখালী রুটে সি ট্রাক চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা। কক্সবাজার থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই। যশোর সদর উপজেলার রূপদিয়া গ্রামের স্বপন বিশ্বাসের বাড়িতে গত এক সপ্তাহ ধরে কৌতূহলী মানুষের ভিড় লেগে আছে। দূর দূরান্ত থেকে প্রতিদিনই মানুষজন আসছে বিস্ময়কর এক খবর পেয়ে। লাউ গাছের গোড়ায় ফুলেছে শত শত লাউ। নিজ চোখে আশ্চর্য বিষয়টি এক নজর দেখার জন্য অনেকে ছুটে গেছে সেই গ্রামে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। শীত লাউয়ের মৌসুম শেষ, ফলন শেষে গাছটি মৃতপ্রায়। ঘরের চালে এখনো রয়ে গেছে বীজের জন্য রেখে দেয়া লাউ। সবকিছুই স্বাভাবিক। এর মধ্যেই বাড়ির মালিক লক্ষ্য করলেন অস্বাভাবিকভাবে গাছের গোড়ায় ফলেছে অসংখ্য লাউ। কিন্তু এখন লাউ আছে, দেখেন এই ছোট ছোট হতে আছে, কিন্তু এখন বন্ধ নেই। এইসব ডালটাল কিন্তু এখনো হচ্ছে ওইভাবেই। এই যে এখনো হচ্ছে, এখনো হচ্ছে ওইভাবে। গণেছেন কি কটা হয়েছে? 100-র উপরে। মূল গাছ তো এটাই, মূল গাছ ওইটা। বিচি কি বাজার থেকে কেনা ছিল না? বীজ কিনে চারা বানানো বাড়ি। আচ্ছা, মানে আমার আরো প্রজেক্টটা সেই সব জায়গায় লাগাইছিলাম, এটা এই জায়গায় লাগাইছিলাম। অন্য প্রজেক্টে কি এরকম হয়েছে? না, এরকম হয়নি। সে প্রজেক্ট সব লম্বা লম্বা বড়টাই হয়েছে, কিন্তু এরকম গুড়া হয়নি। হঠাৎ করে এই নিচে এরকম হওয়াটা আসলে আমরা ভেবে এখনো দেখিনি। আপনারা কি এর আগে দেখেছেন এরকম কোনো? এটাই প্রথম। এটা তো স্বাভাবিক লাউ, নরমাল লাউ। বিষয়টি সম্পর্কে জানতে ভিডিও কলের সদর উপজেলার কৃষি কর্মকর্তা এবং উপসহকারী কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করি। তো দুজনই আমার সাথে অনলাইনে আছেন। আমি আপনাদেরকে একটা গাছের গোড়াতে, এই যে আপনি দেখেন, এটা আসলে জেনেটিক্যাল যে বিষয়টা, এটা আসলে গবেষণা না করলে আমরা এই মুহূর্তে বলতে পারছি না। কারণ কি গোড়ায় যে এভাবে একসাথে এতগুলো সেল ডিভিশন মানে একটা যেভাবে করছে, এটা আসলে নরমালি তো হয় না। আমরা আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তার সঙ্গেও ভিডিও কলে কথা বলি। আমার কাছেও মানে অস্বাভাবিক লাগতেছে যে এই দৃশ্য আমি জীবনে কখনো দেখি নাই। এটা আমার সাবজেক্ট না, এটা হর্টিকালচারিস্ট যারা লাউ এই যে সবজি বা ফল নিয়ে গবেষণা করে তারা হয়তো দিতে পারবে। না, বিষয়টি সম্পর্কে কেউ কোন রকম ধারণা দিতে পারছিলেন না। আমরা শরণাপন্ন হই উদ্যানতত্ত্ববিদ মেহেদি মাসুদের। শীতের পরে যখন ফুলগুলো ফুটেছে, উপরের গাছের মাচার উপরে যে ডালপালা ছিল সেগুলো সব শুকিয়ে গেছে। তখন সে বেঁচে থাকার জন্য নিচের গোড়া থেকে সে একসঙ্গে বেশ কিছু শুট বের করে। প্রত্যেকটা শুটে আবার ফুল ফুটেছে। ফুল ফুটার পরে সেগুলো আবার পরাগায়ন হয়ে একত্রে সবগুলো আবার ফল ধরেছে। বিষয়টির বিজ্ঞানসম্মত উত্তর খুঁজতে দুটি লাউয়ের নমুনা আমরা সংগ্রহ করি। কৃষি গবেষণা ইনস্টিটিউটে দেব, তারা এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখবে আসলে এটা কি, কেন এরকম হয়েছে। হ্যাঁ, সেখান থেকে আমরা হয়তো একটা ব্যাখ্যা, সন্তোষজনক ব্যাখ্যা পেতেও পারি। আপাতত যশোরের চাষিরা রূপদিয়া থেকে এই পর্যন্ত। শাইখ সিরাজ, চ্যানেল আই।
দেশের সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চলগুলোর অন্যতম বারোয়াঢালা জাতীয় উদ্যান। পাহাড়ি মিশ্র চিরসবুজ বন, ঝর্ণা ও ছড়ার কারণে বিভিন্ন উদ্ভিদ ও জীববৈচিত্র্যে ভরপুর বারোয়াঢালা পর্যটকদের অন্যতম আকর্ষণ। তবে শিল্প কারখানার দূষণ ও বৃক্ষ নিধন সহ মানবসৃষ্ট নানা কারণে হুমকির মুখে উদ্যানের পরিবেশ ও প্রতিবেশ। বারোয়াঢালা জাতীয় উদ্যান নিয়ে আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। 2010 সালে রামগঞ্জ সীতাকুণ্ড বনাঞ্চলের বারোয়াঢালা সদর এবং বড়তাকিয়ায় গড়ে তোলা হয় প্রায় 2933 হেক্টর আয়তনের বারোয়াঢালা জাতীয় উদ্যান। উদ্যানের বিভিন্ন পাহাড় থেকে সৃষ্টি হয়েছে দৃষ্টিনন্দন খইয়াছড়া, সোনাইছড়া, কমলদহ, সহস্রধারা, কুপিকাটাখুম, মিঠাছড়ি এবং বান্দরখুম ঝর্ণা, যা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। বারোয়াঢালায় 550 প্রজাতির উদ্ভিদ রয়েছে। এই বনে রয়েছে পৃথিবীর অন্যতম প্রাচীন উদ্ভিদ সাইকাস, যা জীবন্ত জীবাশ্ম নামে পরিচিত। এছাড়া চাপালিশ, গর্জন, সেগুন, মেহগনি সহ বাঁশ, বেত, মোর্তার পাশাপাশি বন্যপ্রাণীর খাদ্য হিসেবে রয়েছে আমলকি, হরিতকি, লটকন, গাব, ভুতিজাম ও বিভিন্ন ধরনের ফলদ উদ্ভিদ। নীলকান্ত, বেনেবৌ, বুলবুলি, টিয়া সহ বিভিন্ন পাখির কিচিরমিচিরে মুখর থাকে বন। অবাধ বিচরণ রয়েছে বনমোরগ ও মাথুরার। কাঠবিড়ালি, বানর ও হনুমানের পাশাপাশি বনবিড়াল, বিরল বনছাগলও দেখা যায় বারোয়াঢালা উদ্যানে। এছাড়া লালচোখা, ঝিঝি ও লাউবিচি সহ দুর্লভ প্রজাতির ব্যাঙ পাওয়া যায় বারোয়াঢালা বনে। রয়েছে গিরগিটি, তক্ষক ও সাপ। পাখনা মেলে বছর জুড়ে বনে উড়ে বেড়ায় নানা রঙের বাহারি প্রজাপতি। তবে স্থানীয় জনগোষ্ঠীর খাদ্য, জ্বালানি, কাঠের চাহিদা মেটাতে বৃক্ষ নিধন চলছে বারোয়াঢালা উদ্যানে। এছাড়া পর্যটকদের ছুঁড়ে ফেলা প্লাস্টিক, ময়লা, আবর্জনায় নষ্ট হচ্ছে উদ্যানের পরিবেশ প্রতিবেশ। পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে শিল্প কারখানার দূষণ। উদ্যানের জীববৈচিত্র্য ও প্রাণ প্রকৃতি ভারসাম্য রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থান ও সচেতনতা সৃষ্টিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন পরিবেশবাদীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। বারোয়াঢালা জাতীয় উদ্যান নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবার বাংলাদেশ জিম্বাবুয়ের টেস্ট। প্রথম টেস্টে 3 উইকেটে হেরে সিরিজে পিছিয়ে থাকা বাংলাদেশ দল জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। 28 এপ্রিল চট্টগ্রামে শুরু দ্বিতীয় টেস্টের জন্য গড়া দলে এসেছে একাধিক পরিবর্তন। প্রথম টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন 2 জন। তাদের শূন্যস্থান পূরণ করতে দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েছেন 2 জন। প্রথম টেস্টের স্কোয়াডে থাকলেও একাদশে ঠাঁই না পাওয়া ওপেনার জাকির হাসানকে সরিয়ে দলে ফিরেছেন টপ অর্ডার ব্যাটার এনামুল হক বিজয়। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের জন্য আরও একবার জাতীয় দলে ফিরেছেন বিজয়। ওদিকে পিসিএল খেলতে পাকিস্তান যাচ্ছেন পেসার নাহিদ রানা। তার বদলে প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। দেশের হয়ে 4টি আন্তর্জাতিক টি20 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে 28 বছর বয়সী তানভীর ইসলামের। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। গাজা ইসরায়েলি হামলায় আরও 45 ফিলিস্তিনি নিহত ও আহত শতাধিক। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে থাকলেও পৌঁছতে পারেননি উদ্ধারকারীরা। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ।
দেশের বিশিষ্ট বীজ ব্যবসায়ী আতিয়ার রহমান মালিক মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুপুরে রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। তার বয়স হয়েছিল 90 বছর। 60-এর দশকের মাঝামাঝি থেকে কৃষকের মাঝে মানসম্মত বীজ সরবরাহ শুরু করেন আতিয়ার রহমান মালিক। সরকারের পাশাপাশি দেশে বীজ ব্যবসায় আতিয়ার রহমান মালিক ছিলেন অন্যতম পথিকৃৎ। কৃষির অগ্রযাত্রায় আতিয়ার রহমান মালিকের সরবরাহ করা বীজ রেখেছে গুরুত্বপূর্ণ অবদান। গাজায় ইসরায়েলি হামলায় আরও 45 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে শতাধিক। অবরুদ্ধ গাজায় নিহতের সংখ্যা 51,300 ছাড়িয়েছে। গত 18 মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরুর পর থেকে 1900-রও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় আহত আরও 105 জনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে 1,17,096 জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারেনি। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন। এই প্ল্যাটফর্মে আসছে নতুন ওয়েব ড্রামা মন্টি ববলি, যেখানে তুলে ধরা হয়েছে দুই ঠকবাজ তরুণ তরুণীর প্রেমের গল্প। নাটকটিতে অভিনয় করেছেন সাইদুর রহমান পাভেল ও সামান্তা পারভেজ। পরিচালনায় ছিলেন কামরুল জিন্না। 26 এপ্রিল থেকে আই স্ক্রিনে নাটকটি প্রদর্শিত হবে। নিটোল টাটা বিশেষ সংবাদ। যুক্তরাজ্যে একটি গবেষণাগারে প্রযুক্তির সাহায্যে অন্ত্রের ক্যান্সার শনাক্তের মাধ্যমে দ্রুত রোগ নিরাময়ের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। রোবোটিক ডিভাইসের মাধ্যমে সার্জনরা টিউমার অপসারণের জন্য আরও সঠিকভাবে অপারেশন করতে পারবেন। যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী গবেষণাগারটি পরিদর্শন করে জানান, ডিভাইসের মাধ্যমে যখন রোগটি প্রাথমিকভাবে শনাক্ত করা হয় তখন রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা থাকে 90%। যুক্তরাজ্য সরকারের বায়োটেক কোম্পানি ও সাউদাম্পটন বিশ্ববিদ্যালয় একটি অংশীদারত্বে 2.4 মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করছে গবেষণাগারটিতে। এবারে কৃষি সংবাদ। চাকরির পাশাপাশি গরুর খামার করে সফল হয়েছেন গাজীপুর মহানগরের হাতিয়াব এলাকার খামারি মোহাম্মদ শহীদুল ইসলাম সেলিম। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক পদে চাকরির পাশাপাশি গড়ে তুলেছেন তার শখের খামার। এবারে প্রকৃতি সংবাদ। চাঁদপুর পৌরসভার ভাগাড়ে বর্জ্য পোড়ানোর বিষাক্ত গ্যাস ও কালো ধোঁয়ায় অতিষ্ঠ হাজারো বাসিন্দা। এতে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি চরম স্বাস্থ্য ঝুঁকি দেখা দিয়েছে। দূষণ বন্ধে আধুনিক ডাম্পিং স্টেশন তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলেও বাংলাদেশের রপ্তানি কমবে না। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে দুদিনের মিট বাংলাদেশ প্রদর্শনীর উদ্বোধন করে তিনি বলেন, সক্ষমতার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে খরচের খাতগুলো কমানোর চেষ্টা হচ্ছে। মেলায় বাংলাদেশি চামড়া, চামড়াজাত পণ্য, ফুটওয়্যার, প্লাস্টিক এবং লাইট ইঞ্জিনিয়ারিং সহ 120টিরও বেশি কোম্পানি তাদের রপ্তানিযোগ্য পণ্য প্রদর্শন করছে। প্রদর্শনীটিতে 9টি দেশের 25টিরও বেশি আন্তর্জাতিক সোর্সিং এজেন্ট, 1000-এরও বেশি স্থানীয় ক্রেতা এবং 120 জন উৎপাদনকারী বিজনেস নেটওয়ার্কিংয়ের সুযোগ পাচ্ছেন। অর্থনীতিতে পণ্য বৈচিত্র্যের গুরুত্ব তুলে ধরে অর্থ উপদেষ্টা বলেন, ব্যবসা সহজ করতে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার।
ভবিষ্যৎ স্থপতিদের অনুপ্রাণিত করতে ষষ্ঠবারের মতো KSRM অ্যাওয়ার্ডস ফর ফিউচার আর্কিটেক্টস বেস্ট আন্ডারগ্র্যাজুয়েট থিসিস অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও দেশের 3 জন উদীয়মান মেধাবী স্থপতিকে সম্মাননা দেওয়া হবে। দেশের শীর্ষস্থানীয় ইস্পাত শিল্প প্রতিষ্ঠান KSRM ও ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ যৌথভাবে এই আয়োজন করেছে। রাজধানীর আগারগাঁওয়ে IAB মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন IAB সভাপতি স্থপতি ডক্টর আবু সাইদ এম আহমেদ। KSRM অ্যাওয়ার্ডে প্রথম পুরস্কার বিজয়ী পাবেন লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৭৫,০০০ টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে বিজয়ীকে ৫০,০০০ টাকা সম্মাননা ও ক্রেস্ট সনদ দেয়া হবে। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। গাজীপুরে বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আন্দোলনের প্রেক্ষাপটে সংবাদ সম্মেলন করেছেন ডুয়েট শিক্ষার্থীরা। সকালে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মধ্যে শিক্ষাগত, পেশাগত ও কাঠামোগত পার্থক্য রয়েছে। তাই বিএসসি ইঞ্জিনিয়ারদের সঙ্গে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এক করা অপ্রাসঙ্গিক। এরই পরিপ্রেক্ষিতে নবম গ্রেডে সহকারী প্রকৌশলী পদে নিয়োগ সংখ্যা বাড়ানোর দাবি জানান ডুয়েট শিক্ষার্থীরা। পাশাপাশি মেধা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রাখা সহ 4 দফা দাবি তুলে ধরেন তারা। ভারতে মুসলমানদের উপর নির্যাতন, হত্যা, গুম, ধর্ষণ, উচ্ছেদ, মসজিদ ভাঙা এবং লাঞ্ছনার প্রতিবাদে রাজধানীতে প্রতিবাদী সঙ্গীত যাত্রা হয়েছে। জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের ব্যানারে সং মার্চ শিরোনামে ওই সঙ্গীত যাত্রা রাজধানীর পল্টন মুক্তাঙ্গন থেকে শুরু হয়ে ভারতীয় হাইকমিশন অভিমুখে যেতে চাইলে শান্তিনগর মোড়ে তাদের আটকে দেয় পুলিশ। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন সংগঠনের নেতারা। পরে একটি প্রতিনিধি দল হাইকমিশনে গিয়ে প্রতিবাদ লিপি জমা দেয়। সংশোধন বিল এটা স্থগিত করা হয়েছে, স্থগিত নয়, একেবারে বাতিল করে দেওয়া হোক। বিভিন্ন ধর্মান্ধ, উগ্রবাদী, সন্ত্রাসবাদী গোষ্ঠীর মাধ্যমে ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতনের যে প্রক্রিয়া ধারাবাহিকতা চলে আসছে, এটাকে কঠোর হস্তে দমন করা হোক। এবারে খেলার খবর। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তলোয়ার নয়, চিন্তা শক্তি দিয়ে বিশ্বকে বদলে দিতে প্রধান উপদেষ্টার আহ্বান। ৩-০ তত্ত্বের বাস্তবায়নে ইতিবাচক পরিবর্তনের তাগিদ। যে কোনো মূল্যে গণতন্ত্র, ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে বললেন তারেক রহমান। ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের জনগণের কাছে যাওয়ার আহ্বান। কাশ্মীরে জঙ্গি হামলার জবাবে পাকিস্তানের সাথে ভারতের পানি চুক্তি স্থগিত। পানি প্রবাহে বাধাকে যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে, ইসলামাবাদের ঘোষণা। যশোর সদর উপজেলার রূপদিয়ায় লাউ গাছের গোড়ায় শত শত লাউ। বিস্ময়কর খবরে দূর দূরান্ত থেকে কৌতূহলী মানুষের ভিড়। শিল্প কারখানার দূষণ ও মানব সৃষ্ট নানা কারণে হুমকির মুখে সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চল বারোয়াঢালা। পর্যটকদের অন্যতম আকর্ষণটি রক্ষার আহ্বান। এবং চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াডে এনামুল বিজয় ও তানভীরের সুযোগ, খেলবেন না পেসার নাহিদ রানা। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।